সার্ভে রিপোর্ট এত ভালো এসেছে যে অমিত শাহ বুঝে গেছেন যে এবার সরকার হচ্ছে। এবার ব্যাপারটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অশনি সংকেত আছে। সাধারণ মানুষের কপালে চপ মুড়ি ঘুগনি জুটবে, খাওয়া ভালো, কিন্তু সেটা ভাজা তো ভেজে তো আপনি তৃণমূল কংগ্রেসের মতন মানে বিরাট পয়সা করে নিতে পারবেন এমনটা নয়। মানুষের যদি ভালো করতে হয় তাহলে এই সরকারটাকে একেবারে লাথি মেরে বের করে দিতে হবে পশ্চিমবঙ্গ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স সিএম হয়ে যাবেন। বুঝে গেছে তৃণমূল কংগ্রেস যে আর ফেরার রাস্তা নেই। এর জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বাহাদুরি, তার এত জারিজুরি, কান্নাকাটি সব চলছে। ভোট এতদিন তৃণমূল কংগ্রেস করাতো, বিজেপি এতদিন দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কিভাবে ভোটটা করাতে হয়। তা আমি এটা বেশি ভেঙে বলছি না, আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা। অন্য রাজ্য থেকে পুলিশ আসবে এবং ভালো শক্ত ডান্ডা নিয়ে আসবে। এবার আসুন না, রিগিং করতে, খেলা হবে। এই ভোটার তালিকা দেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে যে জিতবো কি করে, মার্জিন তো 20-25 হাজার 30 হাজার। পঙ্কজদা, আজ মথুরাপুরে যে সভাতে আজকে অমিত শাহ বেশ কিছু বক্তব্য রাখলেন এবং সে বক্তব্য শুনে মনে হলো কোনো একটা অ্যাঙ্গেল থেকে যে তৃণমূলের কফিনে যেন শেষ পেরেকটি আজকে তিনি পুঁতে দিলেন ওখান থেকেই। কি বলবেন এ বিষয়ে? আমি অনেকটা সহমত। তার কারণ হচ্ছে যে আমরা যদি এবারের বিজেপির প্রচার পর্ব দেখি, তৃণমূল তো ময়দানেই নেই। আমরা এসআইআর পর্বে দু একদিন দেখলাম র্যাম্প ট্যাম্প হলো, তারপর তৃণমূলের শিবিরে ঘোর অন্ধকার, কোথাও মিটিং নেই, মিছিল নেই। অন্যদিকে আমার যেটা মনে হলো, অমিত শাহ প্রচন্ড কনফিডেন্ট। আজকে যদি আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন তাহলে বুঝতে পারবেন উনি কতটা কনফিডেন্ট ছিলেন। আমরা সকলেই জানি যে বিজেপির বেশ কয়েকটা সংস্থা রয়েছে যারা সার্ভে করেছে। আমার যেটা মনে হয়, সার্ভে রিপোর্ট এত ভালো এসেছে যে অমিত শাহ বুঝে গেছেন যে এবার সরকার হচ্ছে, এবং সরকার হলে কি কি করতে হবে সেগুলো কার্যত তিনি ঘোষণা করে দিয়ে গেছেন। দেখুন, উনি বললেন যে সরকার যেদিন হবে এপ্রিল মাস, উনি বাংলা নববর্ষের কথা বললেন। বাংলা নববর্ষের ৪৫ দিনের মধ্যে বা বাংলা নববর্ষের পর যেদিনই সরকার হোক, ওই সময়টাতেই আমরা জানি যে সরকারটা হতে যাচ্ছে বিজেপির। তো তার ৪৫ দিনের মধ্যে পে কমিশনের কথা তিনি বলে দিয়ে গেলেন, সপ্তম পে কমিশন, যেটা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিয়ে রেখেছেন। তিনি নারী নিরাপত্তার কথা বললেন, যুবকদের কর্মসংস্থানের কথা বললেন। স্পেসিফিক্যালি তিনি বলেছেন কোথায় কোথায় তিনি কাজ করবেন, অর্থাৎ তার সরকার কাজ করবে, বিজেপির সরকার, যিনি বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। নারী সুরক্ষায় জোর দেওয়া হয়েছে, কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। বিজেপি আমার কাছে একটা তালিকা এসেছে, সেখানে তারা কোন কোন বিভাগে কত ভ্যাকেন্সি আছে এখন থেকেই কিন্তু তারা প্রস্তুত সরকারে আসার পর কাজ করার জন্য। সেখানে আইএএস থেকে শুরু করে একেবারে গ্রুপ সি ডি অবধি পুরো তালিকা করা হয়েছে, কোথায় কোথায় কত ভ্যাকেন্সি আনতে হবে। মহিলাদের জন্য শুধুমাত্র ৩,০০০ প্রকল্প টাকাতেই বিজেপি আটকে থাকছে এমনটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো ১৫০০-১৭০০ দিচ্ছেন, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু ৩,০০০-এর পরেও লাখপতি দিদি পশ্চিমবঙ্গে আসবে, আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে আসবে, উত্তরবঙ্গে এইমস হবে। এই সমস্ত পরিকল্পনা কিন্তু এখনই রেডি। স্বাভাবিকভাবে আমার যেটা মনে হচ্ছে যে সরকার করার জন্য যা যা করা উচিত সেগুলো তলে তলে বিজেপির মতো করছে। এবং এবার ব্যাপারটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অশনি সংকেত আছে। আমাদের বাংলাতে প্রচুর সাংবাদিকরা রয়েছেন যারা অকুতোভয়ে কিন্তু প্রশ্ন তুলতে পারেন, প্রশ্ন করতে পারেন। কিন্তু তাদের মধ্যে একজন বেশ নামজাদা হয়ে উঠেছেন। তার নাম সন্তু পান। এবং এই সন্তু পানকেই আজকে দেখা গেল অমিত শাহর হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন এবং সন্তুর যে পাবলিক প্রোফাইল যেটা, ফেসবুক প্রোফাইল যেটা, সেখানে আমরা দেখলাম তিনি লিখেছেন যে আমি একটা পর্ব থেকে অন্য পর্বে যাচ্ছি, রিপাবলিক ছাড়লাম। তার লাস্ট অফিস ছিল, রিপাবলিক ছাড়লাম এবং তিনি এবার থেকে বিজেপির হয়ে কাজ করবেন। বিজেপিতে তিনি যোগদান করলেন। এই যোগদান সম্পর্কে কি বলবেন? প্রথমত সন্তুকে শুভেচ্ছা। বিষয়টা আবার অন্যরকমও ভাবনার আছে। যেমন ধরুন, আপনি যেটা বললেন যে সন্তু এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল। সন্তুকে আর বিজেপির দালাল শুনতে হবে না, সরাসরি সন্তু বিজেপিতে চলে এসেছে। একদিক দিয়ে ভালো, আবার এটাও আছে যে সন্তু আর কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারবে না, যেহেতু সে আর সাংবাদিক নয়। কারণ রাজনৈতিক ব্যক্তিত্বরা তো সামনাসামনি এসে ক্যারিকেচার, ঝামেলা, ঝুট ঝামেলা এগুলো তো করে না। ফলে ব্যাপারটা দুরকমই আছে। আর এটা কোনো নতুন ঘটনা নয়। কুণাল ঘোষ, তিনিও অনেকদিন সাংবাদিকতা করেছেন, তৃণমূল কংগ্রেসে গেছেন। প্রচুর বিভিন্ন রাজনৈতিক দলে এরকম ইতিহাস আছে যে সাংবাদিকরা আহ, তাদের পছন্দের মতামত, যে পছন্দ হচ্ছে সেই মতামতের দলে তারা পৌঁছে গেছেন, তাদেরকে টিকিট দেওয়া হয়েছে, অনেকে রাজ্যসভায় গেছেন, অনেকে বিধায়ক হয়েছেন, অন্যান্য রাজ্যে আবার কেউ কেউ মন্ত্রীও হয়েছেন। ফলে নতুন কিছু নয়। আমি যেটা শুনতে পেয়েছি, সন্তুর টিকিট পাওয়ারও একটা বিষয় আছে। ভালো, ওকে শুভেচ্ছা রইল।
এবং আমরা চাইবো যে সে জিতুক। সাংবাদিক আমরা যেহেতু সমগোত্রীয়, আমরা চাইবো আমাদের প্রফেশনের লোকেরাও রাজনীতিতে আসুক, কারণ রাজনীতি আর সাংবাদিকতা অনেকটা কাছাকাছি। অনেকে বলেন রাজনীতি করলে সাংবাদিকতা করা যায় না, সাংবাদিকতা করলে রাজনীতি করা যায় না। তাহলে কুণাল ঘোষ কি করছেন? তিনি, আমি প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না, দুটি প্রতিষ্ঠানের এই মুহূর্তে দায়িত্বে আছেন। প্রথমত, আমার জীবনে কখনো একসঙ্গে দুটো প্রতিষ্ঠানে ফ্রিল্যান্স না করলে স্থায়ী পদে থাকা যায় না। তিনি দুটো পদে আছেন, আবার রাজনৈতিক দলও করছেন, আবার যদি কখনো টিকিট পান, এক সময় তো তিনি রাজ্যসভার সাংসদও ছিলেন। ব্যাপারটা বেশ গোলমেলে। না, এই বিষয়টাই তো একটা একটা বিষয় কিন্তু আপনাদেরকে এখানে মানে আমাদেরকে ভেবে রাখতে হবে যে দিদি বা আমাদের পিসিমা তিনি বলেছিলেন যে ডাবল ডাবল চাকরি দেবেন। কুণালের ক্ষেত্রে সেটাই হয়তো সত্যি হয়েছে। না, ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লোকেদের ডবল ডবল চাকরি হয়েছে, 4 গুণ পয়সা হয়েছে, 5 গুণ ফ্ল্যাট হয়েছে, 20টা করে গাড়ি হয়েছে। সাধারণ মানুষের তো হয়নি। সাধারণ মানুষের তো চাকরিটা জুটছে না। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বময় কর্ত্রী, তার ভাষণটা কি? তিনি বলছেন ঘুগনি করো, ঘুগনি বানাও, চপ বাজো। সাধারণ মানুষের কপালে চপ মুড়ি ঘুগনি জুটবে, খাওয়া ভালো, কিন্তু সেটা ভাজা তো ভেজে তো আপনি তৃণমূল কংগ্রেসের মতন মানে বিরাট পয়সা করে নিতে পারবেন এমনটা নয়। আমাদের সকলেরই তো ইচ্ছে থাকে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবো। আপনি এসি কিনতে যাবেন, 40-50 হাজার টাকা লাগবে। ঘুগনি বেচে তো আপনি এসি কিনতে পারবেন না, ঘুগনি বেচে তো আপনি ভালো গাড়ি চড়তে পারবেন না। কারো ভালো গাড়ি চড়া, বাড়িতে একাধিক এসি থাকা, সুন্দর বাড়ি হওয়া, এগুলো তো মানুষের এখন কার্যত বেসিক নিড হয়ে গেছে। আর এগুলো হওয়া তো খারাপ না, এগুলো ঘুগনি বেচে হবে না। আর এগুলো আমি বলবো না আপনি তৃণমূল করুন তার জন্য, সৎ পথেই রোজগার করুন, তৃণমূল করতে হবে না। আর তৃণমূল বেশি দিন নেইও। আর মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র দলের লোকেদের ভালো করেছেন, তার ভাইপোর ভালো করেছেন, তার পরিবারের ভালো করেছেন। এই দেখুন না, কালীঘাটে আগে একটা টালির চালা ছিল, এখন অনেকগুলো এরকম পাশে পাশে টালির চালা গজিয়েছে, যেগুলো খবরও হয়েছে, গণশক্তি পত্রিকায়, অন্যান্য পত্রিকায়ও খবর হয়েছে। তো ভালো, দিদিমণির লোকেদের ভালো করবেন, এটা তো নতুন কিছু নয়। পিসি ভাইপোর ভালো করবে, পিসি ভাই বোনের ভালো করবে, বোন ভাইয়ের ভালো করবে, সব চলবে। কিন্তু মানুষের যদি ভালো করতে হয়, তাহলে এই সরকারটাকে একেবারে লাথি মেরে বের করে দিতে হয় পশ্চিমবঙ্গ থেকে। এবং অমিত শাহ কিন্তু প্রায় এরকমই একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে এইবারে তৃণমূলকে ভোট দেওয়ার মানে ভুলটা যদি করেন তাহলে জানতে হবে ভাইপোর শাসন হবে এখানে। তিনি স্পষ্টভাবে বলেছেন, যে কথা আমরা এতদিন বলতাম না, আপনি অনেকদিন ধরে বলছেন এই কথাটা, যে এটা হচ্ছে মানুষের শেষ সুযোগ, বেঁচে থাকার জন্য শেষ সুযোগ। এই 26-এর নির্বাচন শেষ সুযোগ। আপনি পশ্চিমবঙ্গে থাকতে পারবেন কিনা আপনার ধর্মীয় পরিচয় নিয়ে, আপনি ভালো থাকতে পারবেন কিনা, আপনি আপনার পরিচয় নিয়ে থাকতে পারবেন কিনা, সর্বোপরি আপনি পশ্চিমবঙ্গেও থাকতে পারবেন কিনা, এটা কিন্তু শেষ সুযোগ। 21-এ মনে আছে কি পরিমাণ অত্যাচার হয়েছিল? যারা একটু বিরোধী কণ্ঠস্বর হয়েছিল, বিজেপিকে ভোট দিয়েছিল, যারা বিজেপিকে শুধু ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে দলের নেতাদের তো অবস্থা তো খারাপ করে দিয়েছিল। সবাই পালিয়েছিল, লুকিয়েছিল, কোনো রকমে বেঁচেছে। পুরুষের সামনে তার স্ত্রীর সঙ্গে অসভ্য অশালীন আচরণ করা হয়েছে, যে কথা আমি ক্যামেরায় বলতে পারবো না। মানুষজনকে খুন করা হয়েছে, নানান কিছু হয়েছে। এবার ভেবে দেখুন তো, এবার যদি তৃণমূল কংগ্রেস, তো বুঝতে পারছে ওরা কার্যত চলে যাবে, কিন্তু আমি বলছি যদি, হওয়ার সম্ভাবনা কম, কিন্তু যদি তৃণমূল কংগ্রেস চলে আসে, তাহলে রাখবে মানুষগুলোকে? তাহলে পশ্চিমবঙ্গে এখনই সরস্বতী পুজো হতে দেয় না, কলেজে কলেজে অসুবিধা করে, তখন হতে দেবে? এখনই দুর্গাপুজো আজানের সময়সূচি লাগাতে হয়, তখন দুর্গাপুজোই বন্ধ করে দিতে হবে, বাংলাদেশে যেমন হয়। এখনই মূর্তি ভাঙা হচ্ছে, তখন মূর্তি পুজো করতে দেবে? মূর্তি পুজো তো তাদের ধর্মীয় বই হিসেবে ঠিক কাজ নয়। হ্যাঁ, আমি সেই বিতর্কে ঢুকছি না, কিন্তু তারা যেটা বিশ্বাস করে তারা সেটাই করবে। এটাই তো মানে আমরা ওদের দেখেছি আর কি করতে। ফলে সত্যি এটা বাঙালিদের কাছে, হিন্দুদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, এমনকি রাষ্ট্রবাদী মুসলমানদের কাছেও, যারা শিক্ষিত মানুষ, যাদের বুদ্ধি বিবেক আছে, মগজে গ্রে ম্যাটার আছে, তাদের জন্য পশ্চিমবঙ্গে টিকে থাকার এটাই শেষ সুযোগ। ভোটটা দিতে যেতে হবে, বাড়ি বসে থাকলে কিন্তু পরিবর্তন হবে না। ভোটটা দিতে যেতে হবে, চোখে চোখ রেখে, বুঝে শুনে, যেখানে যেভাবে যে অস্ত্র প্রয়োগ করতে হয় করতে হবে, ভোটটা একদম দিতে হবে, এবং কাউন্টিং অবধি নজরদারি চালাতে হবে। কাউন্টিং এ একদম শেষ বাক্স গোনা অবধি লড়াইটা ছাড়া যাবে না, রাজনৈতিক দলের জন্য এবং সাধারণ মানুষও যে যেখানে যেভাবে পারবে।
বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে বিজেপি নাকি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে একটা সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছে, এমন আভাস বা এমন কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে ধীরে ধীরে সাংবিধানিক সংকট তৈরি করার কৌশল নিয়েছে বিজেপি, এবং একই সঙ্গে তাহলে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের মধ্যে থাকার সময় হয়তো ভোট হতে হবে, নির্বাচন হবে। এই প্রশ্নে কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন যে করে দেখুক না। কি বলবেন এই বিষয়ে? দূর, নাচতে না জানলে উঠোন বাঁকা। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কি বিজেপি ছুটে গেছিল নাকি কালো গামছা গায়ে দিয়ে? তিনি ভেবেছিলেন যে কালো গামছা গায়ে দিয়ে তিনি ইয়েস স্যার, প্লিজ স্যার, 5 মিনিট স্যার করে মিডিয়া ম্যানেজ করবেন। এবার মিডিয়া ম্যানেজ করতে গিয়ে ওনার পলিটিক্যাল কেরিয়ারটা ড্যামেজ হয়ে গেছে। সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করার একটা নির্দিষ্ট সিস্টেম আছে, সেখানে ওকালতনামায় তার নাম নেই। তিনি উকিলের মতন ড্রেস পরেননি, যা খুশি বাড়ির কাপড় পরে চলে গেছেন, ওই একটা গামছা গায়ে দিয়ে। সুপ্রিম কোর্টে বুঝিয়ে দিয়েছে, নে ঠেলা, এবার বোঝ। ঠেলা সামলা তিনি বলেন না, ঠেলা সামলা বাংলা কি সব বলেন তিনি। তো এখন সুপ্রিম কোর্ট সেটা বুঝিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট তো স্পষ্টভাবে দেখেছে যে এই রাজ্যে শাসক দল কিভাবে এসআইআর প্রসেসটাকে বাধা দিয়েছে। এসআইআর এর মধ্যেও দুর্নীতি করা তো এদের অভ্যাস, এসআইআরও দুর্নীতি করেছে। দুর্নীতি না করলে তৃণমূল কংগ্রেসের ওই হজম হয় না। তৃণমূল কংগ্রেসের হাজমোলা হচ্ছে দুর্নীতি। তো এখন সেটা করতে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে যখন বিষয়টা গেছে, তারা যখন দেখেছে যে আসল গন্ডগোলটা এরাই পাকাচ্ছে, সুপ্রিম কোর্ট গোটা বিষয়টাকে তো নিজেই নিয়ন্ত্রণ করছে। সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে কারা বিচারপতি হবেন, কারা এই বিষয়টার মধ্যে থাকবেন। এখন এটা করতে গিয়ে যদি সময় বেশি লাগে, তাহলে আইন কি বলছে? জেনে গেছে যে আইন এটাই বলছে যে 5 তারিখ মে মাসের পেরিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স সিএম হয়ে যাবেন। এবার এক্স সিএম হয়ে গেলে তার কথা তো আর আমলারা শুনবে না। কেউ কেউ শুনতে পারে, যাদের হয়তো মনে ইচ্ছা আছে দিদি আবার ফিরলে আমি রাজ্যসভায় যাব। একজন তো রাজ্যসভায় গেছেন, আমরা তো এতদিন দেখেছি তাকে তৃণমূলের হয়ে কিভাবে দালালি করতে। এখন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক কিছু খোলেমেলা বলা যাবে। তিনি যে ফাইলগুলো ড্যামেজ করেছেন তার কৃতিত্ব তিনি পেয়েছেন, তার পুরস্কার তিনি পেয়েছেন। তো যাদের মনে হয়তো ইচ্ছে আছে যে দিদি আবার হয়তো হয়তো কোনোভাবে যদি চলে আসেন, দিদি আমাকে পরের বার মন্ত্রী করবেন রাজ্যসভায়, তারা করতে পারেন। কিন্তু মেজরিটি পুলিশ কিন্তু মুখ ফিরিয়ে নেবে। পুলিশ চলে সিস্টেমে, যতক্ষণ আপনি চেয়ারে আছেন আপনার সঙ্গে আছে। এই পুলিশই তো একটা সময় সিপিএম এর সঙ্গে মাখো মাখো ভাবে চলতো, এখন সেটা চলছে না। চেয়ার গেলেই দেখবেন তখন এই পুলিশ পাত্তা দিচ্ছে না। হাত করা পরিয়ে দিতে পারে তৃণমূল নেতাদের এই পুলিশই, এবং পড়াবেও আগামী দিনে, মিলিয়ে নেবেন। তো রাষ্ট্রপতি শাসনটা ওইভাবে হবে না, মানে গন্ডগোল হলে আমরা যেমন জানি যে গন্ডগোল হলে সেখানে রাষ্ট্রপতি শাসন হয়, মেয়াদ ফুরিয়ে গেলে মেয়াদ ফুরানো রাষ্ট্রপতি শাসন কিন্তু হতে পারে। এবং আমার মনে হচ্ছে সেই দিকে কিন্তু ব্যাপারটা এগোচ্ছে, কারণ 200-250 বিচারপতি দিয়ে এই 60 লক্ষ আবেদন আর কতদিনে হবে? এটা যতই ত্বরান্বিত করুক, সময় মতো হওয়ার একটা কিন্তু না হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে। রাষ্ট্রপতি শাসন হতে পারে। তৃণমূল কংগ্রেসের সেনাপতি তিনি বলছেন যে বিজেপিকে ভোট দেন না বলেই অভিসন্ধি করে মালদা বা মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুর জেলাতে 70 থেকে 80% এর নাম বিবেচনাধীনের তালিকায় রাখা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে সংখ্যালঘু, মহিলা, বেছে বেছে তফসিলি উপজাতি, এরকম মানুষ সংখ্যালঘু, তাদেরকে নামটা এই 70-80% এর মধ্যে রাখা রয়েছে। তার কারণ এরা বিজেপিকে ভোট দেয় না, এদেরকে বাদ দেওয়ার জন্যই নাকি বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ষড়যন্ত্র করেছে। আচ্ছা, ইভিএম মেশিনে কি ক্যামেরা লাগানো থাকে নাকি যে কে কাকে ভোট দিচ্ছে এটা দেখা যাবে? উনি কি করে বুঝলেন কে কাকে ভোট দেয়? উনি কি অবশ্য আমার মনে হয় উনি এটা বুঝতে পারেন, কারণ ওনার লোকেরা তো সবসময় ওই ঢাকা জায়গায়, ইভিএম এর ঢাকা জায়গাটা সরিয়ে দিয়ে এরকম করে দাঁড়িয়ে যায়, কে কাকে ভোট দিচ্ছে দেখে, আবার নিজেরাই ভোট দিয়ে দেয়। একমাত্র ওরা জানে যে কে কাকে ভোট দেয়। এবার দেখুন, তৃণমূল কংগ্রেসের পছন্দের কিছু ভোট বাদ গেছে, যাওয়ার তো কথাই ছিল। এটা তো আমরা জানতাম, যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশি মুসলিম, তাদের নামটা বাদ যাবে। এই সমস্ত জেলা বাংলাদেশি মুসলিমের ঘাঁটি। আমরা সবাই জানি মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার বসিরহাটের একটা অংশ, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশ, হাওড়া হুগলির কিছুটা অংশ, উত্তরবঙ্গের দিনাজপুরের অংশ, এই জায়গাগুলো হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঘাঁটি। মুসলিম, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের। তো এই সমস্ত জায়গায় নাম বেশি বাদ যাবে, এটাই তো স্বাভাবিক। আপনি দেখুন মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জায়গায় এখনো প্রচুর বিবেচনাধীন আছে। তো এটা হবে তো আমরা জানি, আর এটার জন্যই তো এসআইআর করা, এতে অবাক হওয়ার কি আছে? এবার তার তো এখন ভয় ধরে গেছে যে এবার হবেটা কি। এই লোকগুলো যদি ভোটটা না দেয় তাহলে তো সরকারটা গেল, সরকারটা এমনিতেও যাবে, থাকবে না।
কারণ দেখুন, তফাৎ ছিল, আমি যদি 2021-এর হিসেব করি, সেক্ষেত্রে তফাৎ ছিল প্রায় ৮০ লক্ষের কাছাকাছি ভোটের তফাৎ ছিল। ৬০ লক্ষ বাদ হয়ে গেছে। পরে আরো যুক্ত হয়েছে। এখনো ৬০ লক্ষ বিবেচনাধীন। তার একটা বড় অংশ বাদ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই যদি দেখা যায় যে ৮০ লক্ষ থেকে ১ কোটির মধ্যে বাদ হয়ে যায়, তাহলে ২০২১ বা ২০২৪-এ যদি হিসেব করি, তাহলে তো অলরেডি তৃণমূল কংগ্রেস ইজ লস্ট। এবং তারপর তো বাংলাদেশ পর্ব আছে। বাংলাদেশ পর্বের পর হিন্দুদের ভোট ব্যাংক অনেকটা বিজেপির পক্ষে যাবে বলে বিজেপি আশাবাদী। এবং সাধারণ মানুষও যেভাবে দেখছে যে তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি চুরি হয়েছে, চাল চুরি হয়েছে, খাবার থেকে শুরু করে চাকরি, জীবন, মহিলাদের সম্মান সব চুরি গেছে। কেনোর জন্য? মানুষও তো, তাদেরও তো একটা ভাবনা বদল হয়েছে। সেই জায়গায় বুঝে গেছে তৃণমূল কংগ্রেস যে আর ফেরার রাস্তা নেই। এর জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বাহাদুরি, তার এত জারিজুরি, কান্নাকাটি সব চলছে। এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছিলেন যে এইবারে কিন্তু একটা হলেও ভোট বিজেপির থেকে বেশি পাবো, এবং আবারও সেই একই হুমকি দিয়ে বলছেন যে এসআইআর করুন বা এফআইআর করুন, আসন এবং ভোট দুটোই তৃণমূলের বাড়বে, এবং 2026-এ বিজেপি নাকি 50-এরও নিচে নেমে যাবে। এবং আগেও এটা বলেছি, আজও তাই বলছি, ভোট এবং আসন তৃণমূলের ক্ষেত্রে দুটোই বাড়বে। আজকে এটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অন্যদিকে আজকে মথুরাপুরে অমিত শাহর যা কনফিডেন্স লেভেল দেখা গেল, তাতে তো মনে হচ্ছে একেবারে সমানে সমানে টক্কর হবে। না, না, বিজেপি এগিয়ে আছে। একদম সমানে সমানে টক্কর না, বিজেপি অনেকটা এগিয়ে আছে। তৃণমূল পিছিয়ে পড়েছে প্রথম রাউন্ড থেকে। আর 2021-এর ভুলটা আর বিজেপি করছে না। 2021-এ বিজেপি অনেক অগোছালো ছিল সমস্ত ক্ষেত্রে, যদি পলিটিক্যালি বলুন, প্রচার পর্বে বলুন। এবং বামেদের একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, ভোট হয় না, ভোট কিন্তু করাতে হয়। তা আমি এটা বেশি ভেঙে বলছি না। ভোট এতদিন তৃণমূল কংগ্রেস করাতো, বিজেপি এতদিন দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কিভাবে ভোটটা করাতে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কারণ এই রাজনৈতিক দল, বা আমি কংগ্রেসও বলবো, অন্য রাজ্যে তো এইভাবে ভোট হয় না। পশ্চিমবঙ্গে যে ভোট করানো ভোট তো হয় না, ওখানে খুব নিউট্রাল ভাবে ভোট হয়। ভোটের দিন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, আমি যে সমস্ত রাজ্যগুলো দেখেছি আর কি, সেদিন একেবারে নিস্তব্ধ থাকে, কারফিউর মতো। কারফিউ থাকে না, কিন্তু মানুষ বাইরে বেরোয় না, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়, এবং 5 জনের বেশি জড়ো হতে দেওয়া যায় না, এবং শান্তিপ্রিয়ভাবে মানুষ ভোটটা দেয়, বাড়ি চলে আসে, জাস্ট এনজয় করে। ওদিন ছুটি ছুটি মেজাজ থাকে। এটা হচ্ছে সারা ভারতবর্ষে। আর এখানে হয়, কারফিউ তো নেই, রাস্তায় লোক একসঙ্গে 10 জন 20 জন ক্যাম্প করে থাকে, বিভিন্ন রাজনৈতিক দল ক্যাম্প করে। এখানকার পরিবেশ সারা ভারতবর্ষের পরিবেশের চেয়ে আলাদা। ফলে এখানে ভোটটা কিন্তু করাতে হয়। ভোটটা কিভাবে করাতে হয় সেটা বিজেপি শিখেছে এতদিন ধরে, আর সেটা এখন অ্যাপ্লাই করছে। আর অ্যাপ্লাই করছে বলেই তৃণমূল কংগ্রেস বাপ 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 করছে এখন। যদি তৃণমূল কংগ্রেসের সিটটা বেড়েই যায়, তৃণমূল কংগ্রেসের যদি এত কনফিডেন্সই থাকে, তাহলে এত কান্নাকাটি কেন? কেন বলছেন যে এই ভোটগুলোকে কেন বাদ দেওয়া হচ্ছে? কেন বলছেন যে একটা সমাজের একটা শ্রেণী, যেই শ্রেণীটা ভারতীয়, কার্যত ভারতীয়ই নয়, যারা অন্য দেশ থেকে এসেছে, যারা আপনার আমার রুজিতে থাবা বসাচ্ছে, তাদের পক্ষে, তা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য তৃণমূল এতদিন তো তাদেরকে রেখে দিয়েছিল দুধে ভাতে, জামাই আদর করে। তো এই জামাইরা তো এখন পালাতে বাধ্য হবেন। অমিত শাহ আজকে এটাও বলেছেন যে আমাদের সরকার এলে অনুপ্রবেশকারীদের তাড়াবো, যারা দুর্নীতি করবে উল্টো ঝুলিয়ে ব্যবস্থা করব, সব বলে দিয়ে গেছেন। দেখুন না কি হয়। ওনারও ব্যবস্থা হবে, ওনার নামও আছে কিন্তু লিস্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিজের গড় ভবানীপুর, সেই কেন্দ্র নিয়ে তো যথেষ্ট আলোচনা চলছে তৃণমূলের অন্দরে এবং বিজেপির অন্দরেও, কারণ ওটা খুব হাই ভোল্টেজ জায়গা। তো সেখানে দাঁড়িয়ে, এবং সেখানে ভূমিকন্যা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো সেখানে ইতিমধ্যেই এসআইআর এ 1,48,000 মানুষের নাম বাদ গেছে। সেই প্রসঙ্গে এখন অভিষেক বলছেন যে যদি 80% ভোটও পড়ে, তাহলে সেখান থেকে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ডেটাটা আপনাকে দিই, সেটা হচ্ছে 2016 নির্বাচনে 25,000 ভোটে জিতেছিলেন। 2021-এ তিনি সেখান থেকে প্রথমবার দাঁড়াননি। সেখানে শোভনবাবু দাঁড়িয়েছিলেন। শোভনবাবুর মার্জিন, যেটা অরিজিনাল মার্জিন, সেটা হচ্ছে 28,000 ছিল। তো 3,000-এর বৃদ্ধি হয়েছে 2016 থেকে 2021-এর মধ্যে। সেটা যদি খুব বাড়তো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিনটাকে এই কারণেই ধরছি না উপনির্বাচনের, কারণ উপনির্বাচনে পশ্চিমবঙ্গে কিভাবে হয় সেটা আমরা সকলেই জানি। যেভাবে পুরসভা পঞ্চায়েত হয় সেইভাবে উপনির্বাচন হয়। সেটা মানুষের ভোটের প্রকৃত প্রতিফলন নয়, রিগিং এর প্রতিফলন। আমি রিগিং এর প্রতিফলনটাকে ধরছি না। যদি প্রকৃত ভোট আমরা দেখি যে 25 থেকে 28, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটটা বেড়েছে সামান্য, যৎ সামান্য। তো সেই জায়গায় এবার বাড়লে আর কত হতো? 30 হতো। যে পরিমাণ ভোট বাদ গেছে, সেই পরিমাণ ভোট বাদ যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আর জেতার জায়গা কোথায় থাকে? এবং ভবানীপুরে প্রচুর পোল হয়, এমন নয় যে বহু মানুষ ভোট দেন না।
যে মানুষ ভোট দিতে পারেন না তাদের একটা বড় কারণ যে তৃণমূল ভয় দেখিয়ে ভোট দিতে দেয় না। ওখানে তো ভবানীপুরে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা ঝামেলা চান না, অনেক পয়সাওয়ালা মানুষ আছেন যারা ঝামেলা চান না। যারা ঝামেলা চান না তারা ভোট দিতে চান না, আর যারা মনে করেন ভোট দেওয়াটা যাই হয়ে যাক ভোটটা দেবো তারা ভোট দিতে চান। তারপরেও তো ৮০ থেকে ৮৫% পোলিং হয়। ফলে এত মানুষের নাম বাদ যাওয়ার পর আর কিভাবে তিনি তার দুর্গ রক্ষা করবেন? তিনি তো অলরেডি পরাজিত, তিনি বুঝে গেছেন, এবং বুঝে গেছেন বলেই এত ঝামেলা, এত অশান্তি, এত চিৎকার। আমার এবার যেটা মনে হয় তৃণমূল হেভি রিগিং করার চেষ্টা করবে। এতদিন তৃণমূল যা করতো কাউন্টিং এ, একেবারে তৃণমূল শহরাঞ্চলে যে ছাপ্পা দিত না আমি বলবো না, আবার বিশাল দিয়ে ফেলতো এটাও কিন্তু ঠিক না। যা খেলা পুরোটাই হচ্ছে কাউন্টিং এ। তৃণমূল আপনি মিলিয়ে নেবেন, এবার চেষ্টা করবে ব্যাপক রিগিং করার। এবার ইলেকশন কমিশনও কিন্তু সেটার জন্য দাওয়াই দেওয়ার জন্য প্রস্তুত আছে। ইলেকশন কমিশনও কিন্তু ভালো বেশ একদম সুন্দর সুন্দর মোটা মোটা ডান্ডা হাতে নিয়ে একদম পাঠিয়েছে। এবার অন্য রাজ্যের পুলিশও আসবে, এবং অন্য রাজ্যের পুলিশরা তাদেরকে কিন্তু যদি কেউ মনে করে যে সেন্ট্রাল ফোর্সের মতন মদ মাংস দিয়ে ম্যানেজ করবে, ওটা কিন্তু মুশকিল আছে। আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা, অন্য রাজ্য থেকে পুলিশ আসবে এবং ভালো শক্ত ডান্ডা নিয়ে আসবে। এবার আসুন না রিগিং করতে, খেলা হবে। বলছেন যে আমি শকড, অমানবিক ভিন্ডিকটিভ কাজ হয়েছে, যারা পিছন থেকে ছুরি মারে বা পেছন থেকে লড়াই করে ওরা জেনে শুনে নাম কেটেছে, এবং আমার কেন্দ্রে ৬০,০০০ ভোট কাটা হয়েছে, কিন্তু তারপরেও আমি বলছি ভবানীপুর থেকে জিতবো, এক ভোটে হলেও জিতবো। এবং এরপরেই তিনি সমস্ত মানে ওই যাকে বলে না যে সারা পৃথিবীকে সাক্ষী রেখে বলছেন যে আমি এর ওপর ভরসা করি, আমি তার ওপর ভরসা করি, সাধারণ মানুষ আমাকে দেখবেন, জেতাবেন। এইগুলো কি একটা ভয় পেয়ে বলা কথা? তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পারছেন কেমন লাগছে। এতদিন তো জল মিশিয়ে রেখেছিলেন। বিশ্বাস করবেন না, প্রত্যেকবার যখন এক একটা নতুন ভোট আসে, যেমন ধরুন পুরসভার ভোট, বিধানসভার ভোট, প্রত্যেকবার এরা কি করতো, প্রত্যেক বুথ পিছু 10টা করে নতুন নাম ভুয়ো ঢুকিয়ে দিত। এবার অল্প অল্প ঢোকাতে ঢোকাতে নাম এত পাহাড় প্রমাণ নাম হয়ে গেছে ভুয়ো ভোটারের, যে দেখুন এক একটা জায়গা থেকে কোথাও 40,000, কলকাতায় তো রেকর্ড হয়েছে চৌরঙ্গি বিধানসভায় 74,000-এর বেশি নাম, 70,000, আমি এক্সাক্ট ফিগারটা মনে পড়ছে না, মোট কথা যে 70,000 পার হয়ে গেছে। এক একটা জায়গায় 70,000, 60,000, 70,000 ভুয়ো নাম। আমি ধরে নিলাম যে এক আধটা ধরুন এদিক ওদিক যদি হয়েও যায়, তাহলেও তো এই পরিমাণ জল কেউ মেশায়? দুধওয়ালারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এখন হাসবে যে আমরাও দুধে এত জল মেশাই না। মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ যে ভোটার তালিকায় জল মিশিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, এবার প্রকৃত খাঁটি দুধটা আমরা পেয়েছি, একেবারে সোনাবিহীন জলবিহীন দুধ। এবং এই ভোটার তালিকা দেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেছে যে জিতবো কি করে, মার্জিন তো 20-25,000, 30,000, 60,000 বাদ। উনি তো অঙ্ক মেলাতে পারছেন না যে কোন অঙ্কে ভোটটা করব। দিদিমণি, রিগিং ছাড়া আর সত্যি আপনার কাছে কোনো উপায় নেই, চেষ্টা করে যান। এবং মুখ্যমন্ত্রী যে কথাগুলো এখন বলছেন সেটা ঠিক মুখ্যমন্ত্রী সুলভ নন। মনে হচ্ছে যেন তিনি বিরোধী নেত্রী হিসেবে কথা বলছেন। তিনি বলছেন যে আমি ধর্নায় বসবো, আমাকে মরাল সাপোর্ট দিন। তারপরে আবার বলছেন যে আমার জীবন স্ট্রাগল দিয়ে শুরু হয়েছে, স্ট্রাগল দিয়েই শেষ হবে, মৃত্যু পর্যন্ত আমি স্ট্রাগল করে যাব, আমাকে মানে অন্যকে ভয় দেখাতে পারলেও আমাকে ভয় দেখাতে পারবে না। অ্যাজ ইফ তিনি মানে কোনো মানে একজন বিরোধী নেত্রী, তিনি মসনদে বসে নেই। কে বলেছিল তাকে স্ট্রাগল করতে? বিজেপি তো জামাই আদর করে দপ্তরের মন্ত্রী করেছিল, একাধিক দপ্তরের মন্ত্রী করেছে। উনি তো কারোর সাথে দীর্ঘ সময় থাকতে পারেন না। উনি বিজেপির সঙ্গে ঘর করেছেন, কংগ্রেসের সঙ্গে ঘর করেছেন, সিপিএম বাদ দিয়ে সবার সাথে ঘর করেছেন, রাজনৈতিকভাবে বলছি আমি। তো সে জায়গায় দাঁড়িয়ে তিনি যেহেতু শুধুমাত্র নিজের স্বার্থটা দেখেন, নিজের রাজনৈতিক দলের স্বার্থ দেখেছেন না, দেশের স্বার্থ দেখেছেন না, জনগণের স্বার্থ দেখেছেন। উনি, এটা ঠিক, আমি অবশ্যই মানি ওনার পলিটিক্যাল কেরিয়ারটাকে, আমি মনে করি যে সত্যি তিনি সিপিএম কে সরিয়েছেন, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট পশ্চিমবঙ্গের জন্য। কিন্তু চোর তাড়িয়ে তো ডাকাত এসেছে। এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় মানুষ বিশ্বাস করেছিল সততার প্রতীক, ওটা হয়ে গেছে এখন সঠতার প্রতীক। উনি, মানুষ ভেবেছিল ওনাকে অগ্নিকন্যা, উনি এখন শেখাচ্ছেন ঘুগনি রান্না। তো এইগুলো তো আমরা কি করব? উনি যদি নিজেই এখন নিজের ক্যারেক্টার যদি চেঞ্জ করেন, উনি তো সরকারের এখন সুপ্রিমো, দলের সুপ্রিমো। ওনার তো এখন উচিত ছিল রাজ্যটাকে সুন্দর করে গোছানো, ভালো আমাদের রাস্তা উপহার দেওয়া, আমাদের সুন্দর সুন্দর রাস্তার ধারে আলো উপহার দেওয়া, পরিশ্রুত পানীয় জল উপহার দেওয়া। এইগুলোর জায়গায় তিনি উপহার দিচ্ছেন মহিলার নারী ধর্ষণ উপহার দিচ্ছেন। আমার বলতেও খারাপ লাগছে। তিনি কি উপহার দিচ্ছেন? মানুষের মাথায় ডান্ডা মারছেন, চুরি উপহার দিচ্ছেন, দুর্নীতি উপহার দিচ্ছেন। তো তিনি যদি নিজেকেই যদি অন্য আসনে বসিয়ে নেন,
তিনি এখন সরকারে আছেন, তিনি বিরোধী সেজে যাচ্ছেন। এই নাটকগুলো দিয়ে তো আর হবে না। তিনি ধর্নায় বসুন, যাই বসুন। রাজীব কুমারের জন্য তো ধর্নায় বসেছিলেন, অতীতে অনেকবার ধর্নায় বসেছেন। একবার ওই আমার মনে আছে সিঙ্গুরে ধর্নায় বসেছিলেন, ওনার বিরুদ্ধে অভিযোগ যে উনি আবার বাথরুমে গিয়ে ক্যাডবেরি ট্যাডবেরি খেতেন। শুনেছি, বইয়ে পড়েছি, সত্যিটা জানি না কারণ আমি নিজের চোখে তো আর দেখিনি। তো উনি ধর্নায় বসুন, আবার ক্যাডবেরি খান, পিৎজা খান, তার সুস্থতা কামনা করি। কিন্তু এইসব ধর্নায় বসে তো আর লাভের লাভ কিছু হবে না। ধর্নায় বসে যে লোকগুলোর নাম বাতিল হয়ে গেছে সেটা কি আর ফিরবে? এসআইআর এর নাম বাদের জন্য তো তিনি 6 তারিখ থেকে মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেনই। ওটাই ওটাই আমি বলছি আর কি। তিনি ধর্নায় বসলে যাদের নাম বাতিল হয়ে গেছে সেই নাম কি ফিরবে? তারা কি আবার বাংলাদেশে চলে যাবে নাকি তারা ভারতে থাকবে? এটা তো এখন কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেবে। তিনি তো নিজেই, দিদিমণি আপনি তো নিজেই গেছিলেন সুপ্রিম কোর্টে, আপনাকে কে যেতে বলেছিল বাবা? কেউ তো যেতে বলেনি। আপনি নিজেই সুপ্রিম কোর্টে গেছেন, এখন ফেসে গিয়ে ধর্নায় বসেছেন। ধর্নায় বসলে কি সুপ্রিম কোর্ট নিজের রায় ফিরিয়ে নেবে, নাকি তাকে আবার অ্যাপিল করার আবেদন দেবে? কিছুই হবে না। এটা রাজনৈতিক স্রেফ একটা গ্যালারি শো, একটা স্টান্টবাজি। ভোটের আগে একটু সিম্প্যাথি কুড়াতে চাইছেন যে একটু ধর্না টর্না করার অভ্যাস ভালো, কারণ সামনে তো আবার আরো খারাপ দিন আসছে। সরকারে যদি না থাকেন তো সারা বছর কিন্তু ধর্নাই দিতে হবে। একটু ভালো ওই, এখন তো ওয়ার্ল্ড কাপ চলছে, তো ওয়ার্ল্ড কাপ খেলার আগে তো ইন্ডিয়ান ক্রিকেট টিমও অনেক জায়গায় ওয়ার্ম আপ করে তাদের বিভিন্ন দলের সাথে। তিনিও একটু ওয়ার্ম আপ করে নিন। 5 বছর কিন্তু বিরোধী হিসেবে বসতে হতে পারে, সেই সম্ভাবনাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা।